হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ঘোষ কম্পিউটার একাডেমি। তোমাদের প্রত্যেককে ঘোষ কম্পিউটার একাডেমি অনলাইন ক্লাসে ওয়েলকাম। দেখো স্টুডেন্ট, আমাদের ভিজুয়াল বেসিকের ক্লাসগুলো চলছে। অলরেডি কিন্তু আমরা 3টা ক্লাস কমপ্লিট করে ফেলেছি। এটা আমাদের 4 নম্বর ক্লাস। আশা করি তোমাদের ভিজুয়াল বেসিকের ক্লাসগুলো খুব ভালো লাগছে এবং তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছো এবং তোমাদের ক্লাস 11-এর পরীক্ষার জন্য আমার হয়তো প্রিপারেশনটা তোমাদের কাজে লাগছে। যাই হোক স্টুডেন্ট, আমরা এখন শুরু করবো 4 নম্বর ক্লাসটা। আমরা লাস্ট যেটা দিয়ে শেষ করেছিলাম 3 নম্বর ক্লাসে, সেটা হচ্ছে কি করছিলাম, বেসিক প্রপার্টি মানে সাধারণ প্রপার্টিজ। তোমরা সেই বেসিক প্রপার্টি অবধি বুঝতে পেরেছো। আজকে আমরা দেখব ভিজুয়াল বেসিকে বিভিন্ন ধরনের ডেটা টাইপ। ডেটা টাইপগুলো কী কী? আচ্ছা, ডেটা টাইপ ব্যাপারটা কি? ডেটা হলো তথ্য, টাইপ হলো ধরন। দেখো, মনে করো আমার নাম, আমার রোল নাম্বার, এর মধ্যে পার্থক্য কোথায়? নামটা হবে অক্ষর দিয়ে, রোল নাম্বারটা হবে নাম্বার দিয়ে। এই যে অক্ষর আর নাম্বার কোন কোন ডেটার জন্য কোন কোন ধরনের টাইপ হবে, সেটাই হচ্ছে ডেটা টাইপ। দেখো, ভেরিয়েবল নিয়ে কাজ করার আগে আমাদের জানার প্রয়োজন ভিজুয়াল বেসিকে কত ধরনের ডেটা টাইপ আছে। তো ভেরিয়েবল ব্যাপারটা কি? ভেরিয়েবলটার পরে আবার আসছি আমি তাও একটু বলছি। মনে করো আমরা যখন কোনো অঙ্ক করতাম, আমরা কি করতাম? XY Z দিয়ে অঙ্ক করতাম, ABC দিয়ে অঙ্ক করতাম। সেখানে XY যেগুলোকে বলা হয় ভেরিয়েবল। তো ভেরিয়েবল নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের জানতে হবে যে ডেটা টাইপ ব্যাপারটা কি। তার মানে সংক্ষেপে কি বলবো আমরা? ডেটার ধরনকেই বলা হয় ডেটা টাইপ। এবার দেখো, ভিজুয়াল বেসিকে ডেটা টাইপ হচ্ছে এত রকমের ডেটা টাইপগুলো আছে। কি কি আছে? বাইট, ইন্টিজার, লং, সিঙ্গেল, ডাবল, কারেন্সি, বুলিয়ান, ডেট, অবজেক্ট, স্ট্রিং, ভ্যারিয়েন্ট। এই দেখো 10 ধরনের ডেটা টাইপ কিন্তু ভিজুয়াল বেসিকে আছে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে কি, ভিজুয়াল বেসিকে বিভিন্ন ধরনের ডেটা টাইপগুলি নাম ও তাদের জন্য কত পরিমাণ মেমোরি দরকার সেগুলি লেখো। ঠিক আছে? দেখো, এটা তোমরা কিন্তু বইয়ের 4 থেকে পড়তে পারবে বা আমার নোটটা দেখে নিতে পারো। যখন আমি লিখেছি, বাইটের জন্য প্রয়োজন 1 বাইট জায়গা, ইন্টিজারের জন্য প্রয়োজন 2 বাইট জায়গা, লং এর জন্য প্রয়োজন 4 বাইট জায়গা, সিঙ্গেলের জন্য প্রয়োজন 4 বাইট জায়গা, ডাবলের জন্য প্রয়োজন 8 বাইট জায়গা, কারেন্সির জন্য প্রয়োজন 8 বাইট জায়গা, বুলিয়ানের জন্য প্রয়োজন 2 বাইটস, ডেটার জন্য প্রয়োজন 8 বাইটস, অবজেক্টের জন্য প্রয়োজন 4 বাইটস এবং স্ট্রিংয়ের জন্য কত প্রয়োজন? স্ট্রিংয়ের জন্য প্রয়োজন হচ্ছে মানে ভ্যারিস। স্ট্রিংটা হচ্ছে নির্ভর করে 0 থেকে 2 মিলিয়ন পর্যন্ত ভ্যারি করবে। আর ভ্যারিয়েন্টের জন্য প্রয়োজন ভ্যারিস, এটাও ভ্যারি করে। ঠিক আছে? তোমরা 4টাকে দেখে রাখবে। রেঞ্জগুলো দরকার নেই খুব একটা, ডেটা টাইপের নামগুলো দরকার আর মেমোরিটাই দরকার। এখান থেকে কিন্তু MCQ টাইপের প্রশ্ন আসতে পারেন। নিচে কোনটি বাইটের জন্য মেমোরি দরকার? 1, 2, 3, 4। উত্তর হবে কিন্তু 1। এভাবে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবারে আমাদের দেখে নিতে হবে এখান থেকে বিভিন্ন ডেটা টাইপগুলোর কাজ। দেখো, প্রথমে কি যাচ্ছে আমাদের? প্রথমে আমাদের আছে ইন্টিজার। ইন্টিজারের কাজটা কি? যদি প্রোগ্রামে কোনো পূর্ণ সংখ্যা লিখতে হয়, তখন কিন্তু আমরা ইন্টিজার ডেটা টাইপটা ইউজ করতে পারি। ঠিক আছে? এর মানে কি? মনে করো আমি একটা ভিডিওটা খুলছি আগে, স্টার্ট অল প্রোগ্রামস, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, এখান থেকে ভিজুয়াল বেসিক 6.0। এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি, মেন স্ক্রিনটা খুলছি। আমি এখানে একটা কমান্ড বাটন নিয়ে নিচ্ছি। ঠিক আছে? এবার মনে করো আমি এখানে কোড লিখবো। কোড লেখার সময় আমি একটা ভেরিয়েবল নেব। সেক্ষেত্রে আমার কী করতে হবে? ডিম ডাইমেনশন, বললাম এজ, একটা ভেরিয়েবল SINT, দেখো ইন্টিজার। এইভাবে কিন্তু ভেরিয়েবলগুলো লিখতে হয় ডেটা টাইপ দিয়ে। বুঝতে পারলে? তাহলে এখানে ইন্টিজারটার কাজ কি হলো? ইন্টিজারের কাজটা হচ্ছে যদি প্রোগ্রামে কোনো পূর্ণ সংখ্যা স্টোর করতে হয়, তবে কিন্তু ইন্টিজার ডেটা টাইপটা ব্যবহার করতে হয়। ঠিক আছে? যেমন দেখো, ডিম ফাইল সাইজ অ্যাজ ইন্টিজার। এখানে ফাইল সাইজটা কত হবে? 2035। সে যেটাই হোক না কেন, এইটার মধ্যে কিন্তু এই একটা সংখ্যা স্টোর করে রাখা যায়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নিই লং এর কাজটা কি? এই ভেরিয়েবলটি কোনো পূর্ণ সংখ্যা সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। পূর্ণ সংখ্যা বলতে কি কীরকম? যেমন মনে করো ব্যবহার করা হয়। আচ্ছা, তবে এই ধরনের ভেরিয়েবলে ইন্টিজার টাইপের থেকে অনেক বেশি মানে ডেটা স্টোর করে রাখা যায়। কারণ ইন্টিজারের সাইজ ছিল আমার হচ্ছে 1 বাইট জায়গা,
সরি, ইন্টিজারের সাইজ ছিল আমার 2 বাইট জায়গা, লং এর সাইজ ছিল আমার 4 বাইট জায়গা। এখানে ইন্টিজার থেকে অনেক বেশি পরিমাণ ডেটা স্টোর করা যায়। যেখানে দেখো আমার ইন্টিজারে স্টোর করা যেত -32,768 থেকে শুধু 32,768 পর্যন্ত জায়গা, আর লংয়ে কত 2 কোটি থেকে কিন্তু জায়গা আছে। দেখো মানে প্রচুর জায়গা আছে, ঠিক আছে লংয়ে, ওই জন্য লংয়ের জায়গা অনেক বেশি। আচ্ছা, লংটা লিখতে হয় এইভাবে, ডিম স্টুডেন্ট নাম্বার অ্যাজ লং, ঠিক আছে। তোমরা খালি এখান থেকে সংখ্যাগুলো পড়ে রাখবে, তবেই হয়ে যাবে কোনটার কি কাজ। এবার দেখে নিই সিঙ্গেলের কাজটা কি, দশমিক সংখ্যা সংরক্ষণ করতে সিঙ্গেল ডেটা টাইপ ইউজ করতে হয়, এটুকু বললেই হবে। এবার দেখে নাও ডাবলের কাজটা কি, এই প্রকার ডেটা টাইপটি দশমিক সংখ্যা স্টোর করতে ব্যবহার করা হয়। ডাবল ভেরিয়েবলের জন্য মেমোরিতে 8 বাইট বা 64 বিট জায়গা প্রয়োজন। 8 বাইট বা 64 বিট মানে কি, দেখো 4 বিটে হচ্ছে 1 বাইট হয়, ঠিক আছে। এখন এবার 4 বিট যদি 1 বাইট হয়, এখন আমার হচ্ছে 8 বাইট বলছে, তাহলে 432 বিট হতো, কিন্তু 64 বিট জায়গা প্রয়োজন। আচ্ছা, এবার দেখে নিই আমরা এখানে কারেন্সি কাজটা কি, প্রোগ্রামের টাকা পয়সা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করতে কিন্তু কারেন্সিটা ইউজ করা হয়। যেমন ডিম গেট মানি অ্যাজ কারেন্সি। আর তারপরে কি আছে, তারিখের কাজটা কি, ডেট ডেটা টাইপ, প্রোগ্রামে কোনো ডেট তারিখ বা সময় স্টোর করতে ডেট ডেটা টাইপটা ইউজ করতে হয়। স্ট্রিং কখন ব্যবহার করতে হয়, যখন কোনো নাম, অ্যাড্রেস, কোনো অক্ষর বা লেটার ইউজ করতে হবে তখন স্ট্রিং ইউজ করতে হবে। কি বলছে, যদি প্রোগ্রামে কোনো ভেরিয়েবলের স্ট্রিং হলো এক বা একাধিক ক্যারেক্টারের সমষ্টি, যেমন নাম, ঠিকানা ইত্যাদি স্টোর করতে কিন্তু স্ট্রিং ইউজ করতে হয়, সেক্ষেত্রে এগুলো ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়, ঠিক আছে। এইটুকু হচ্ছে আমরা ডেটা টাইপগুলো সম্বন্ধে জানলাম। এবার তখন নোটসও আমি তাই লিখিয়েছি, ইন্টিজারের কাজ কি, লংয়ের কাজ কি, সিঙ্গেলের কাজ কি, ডাবলের কাজ কি, কারেন্সি ডেটা টাইপের কাজ কি, সবই তোমাদের বই থেকেও দেওয়া হলো, নোটসটাও তাই আছে। তোমরা যদি বই ফলো করবে তাই নোটসটা পজ করে লিখে নেবে। তারপর দেখে নাও তারিখের কাজটা কি, দেখে নিলে স্ট্রিংয়ের কাজটা কি, এইটুকু হয়ে গেল। এরপর আমরা দেখে নেব ভেরিয়েবল জিনিসটা কি। দেখো আমি কি লিখেছি, ভেরিয়েবল হলো একটি শূন্যস্থান, ওকে, যেখানে অস্থায়ীভাবে কিছু তথ্য রাখা হয় এবং পরবর্তীকালে প্রোগ্রাম সেখান থেকে তথ্য নিয়ে কাজ করে। এর মানে হচ্ছে, মনে করি আমি ধরলাম যে আমার কাছে এক্স টাকা আছে, ঠিক আছে। তাহলে এক্স ধরলাম, এক্স এর মধ্যে তো কোনো ভ্যালু হবে, 100, 200, 1 লাখ, 1 কোটি হবে তো। তাহলে এক্স টাকার জায়গা, যেটা প্রথমে ভ্যালু হচ্ছে ফাঁকা বা শূন্য, তার মধ্যে একটা ভ্যালু এসে স্টোর হবে, যেটাকে নিয়ে আমরা পরে কাজ করতে পারি, ওইটা হলো ভেরিয়েবল। তো তাই বলেছে ভেরিয়েবল কি হয়ে গেল। এবার এখান থেকে দেখা ভেরিয়েবল আমরা কি করে ডিক্লেয়ার করব প্রোগ্রামের মধ্যে। যেমন তোকে আমি একটু আগে দেখালাম, ডিম এজ অ্যাজ ইন্টিজার, এজটা হচ্ছে একটা ভেরিয়েবল, তাহলে আমরা এইভাবে কিন্তু ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি। তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে আমরা কি লাগবে, ডিম একটা ডাইমেনশন স্টেটমেন্ট ইউজ করতে হবে। দেখো বইও তাই লেখা আছে, ভিপিতে কোনো ভেরিয়েবল নিচে নিয়ম অনুসারে লিখতে হয়। কি কি নিয়মটা আছে, ডিম ভেরিয়েবল নেম, এখানে এ বি সি ডি এক্স ওয়াই জেড যাবি দাও, আমি তখন প্রোগ্রামে এজ দিয়েছিলাম, অ্যাজ ডেটা টাইপ, মানে ভেরিয়েবলটা কোন ধরনের ডেটা টাইপ নিয়ে স্টোর হবে, ইন্টিজার হবে, লং হবে, ডেট হবে, যা ইচ্ছে তাই হবে, তুমি এখানে দিয়ে দেবে। এটা হলো ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়ম। তাহলে আমি একটা কোশ্চেন লিখেছি, ভেরিয়েবল কি হয়ে গেল, ভেরিয়েবলে একটা কোশ্চেন লিখেছিলাম এখানে, ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় উদাহরণ দিয়ে লেখো। ভিবিতে কোনো ভেরিয়েবল নিম্নলিখিত পদ্ধতি ডিক্লেয়ার করতে হয়, যেমন ডিম এজ অ্যাজ টাইপ, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়ম। আচ্ছা আচ্ছা, এবার দেখে নিই এখান থেকে ভেরিয়েবল নাম দেওয়ার কিছু নিয়ম আছে। নিয়মগুলি কী কী, ভেরিয়েবলের নাম সর্বদা অ্যালফাবেট মানে এ থেকে জেড দিয়ে হবে। ভেরিয়েবলের নাম সর্বোচ্চ 255 ক্যারেক্টার পর্যন্ত হবে, এর বেশি হবে না, ঠিক আছে। এটা প্রশ্ন আসতে পারে, ভেরিয়েবলের নাম সর্বোচ্চ কত ক্যারেক্টারের বেশি হতে পারে না, 255। কোনো জ্যোতিষচিহ্ন ব্যবহার করা যাবে না, মানে কোনো এই আমি এখানে ভেরিয়েবলটা নিয়েছি, এখানে কোনো স্টার সাইন, ড্যাশ সাইন, হ্যাশ সাইন কিছু ইউজ করা যাবে না, অনলি ক্যারেক্টার হবে। তারপর কি বলেছে, ভিজুয়াল বেসিকে ব্যবহৃত কোনো রিজার্ভ ওয়ার্ড যেমন ডু, ইফ, সিলেক্ট ইত্যাদি ভেরিয়েবল নাম হিসাবে দেওয়া যাবে না। এর মানে হচ্ছে আমি যদি এখানে দিতাম এজের বদলে ডু দেওয়া যাবে না, ইফ দেওয়া যাবে না, এগুলো হচ্ছে একটা রিজার্ভ ওয়ার্ড, যেগুলো দিয়ে পরবর্তীতে অনেকগুলো প্রোগ্রামের কাজগুলো হবে, এগুলো তুমি ইউজ করতে পারবে না ভেরিয়েবলের মধ্যে, বুঝতে পেরেছ। এইগুলো আমাদের ভেরিয়েবলের ডিক্লারেশনের নিয়ম, বুঝে গেলে।
এবার আমরা দেখে নেব হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে কি বোঝো? কনস্ট্যান্টের একটা শর্টকাট হচ্ছে ফিক্সড। দেখো ভেরিয়েবলে কি হয়, আমার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হতে পারে, কখনো এক্স এর ভ্যালু 100 হলো, কখনো বা ওইটা বেড়ে 200 হলো, ওইগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু কনস্ট্যান্ট কিন্তু কোনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্টটা হচ্ছে একদম ফিক্স থাকে। তাও কি বলেছেন, ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশানে অনেক সময় এমন ডেটার প্রয়োজন হয় যা ভেরিয়েবলের মতো কাজ করে কিন্তু তার মান অপরিবর্তনীয়, মানে এটা ভেরিয়েবলের মতোই কাজ করবে কিন্তু এর মানটা চেঞ্জ হবে না। এই ধরনের ডেটাকে বলা হয় কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সময় কনস্ট কিওয়ার্ড অ্যাসাইন করতে হয়। যেমন কনস্ট্যান্ট নেম অ্যাজ ডেটা টাইপ ইকুয়াল টু ভ্যালু। উদাহরণ কি হবে, কনস্ট দিয়ে দেখো দিয়েছে স্টুডেন্ট নেম অ্যাজ স্ট্রিং ইকুয়াল টু অজিত দাস। ব্যাপারটা হচ্ছে আমি যেমন ভেরিয়েবল লিখলাম ডিম দিয়ে, সেরকমই কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করতে হবে কনস্ট, ঠিক আছে, নেম দিলাম অ্যাজ স্ট্রিং করে দিলাম, ঠিক আছে, স্ট্রিং ইকুয়াল টু দিয়ে দিচ্ছি, মনে করো দিয়ে দিচ্ছি কনস্ট ইকুয়াল টু দিয়ে দিলাম এখানে ঘোষ কম্পিউটার। এখানে কিন্তু এটা ফিক্সড হয়ে গেল, এর কিন্তু ভ্যালুটা চেঞ্জ হবে না, বুঝতে পেরেছো? এগুলো কনস্ট্যান্টের ব্যাপার। তো তখন নোটসেও তাই লিখেছিলাম কনস্ট্যান্ট কি, তোমরা জেনেই গেলে। তারপরে কি লিখেছি কনস্ট্যান্ট কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কনস্ট্যান্ট নেম অ্যাজ ডেটা টাইপ ইকুয়াল টু ভ্যালু। যেগুলো কনস্ট্যান্ট ডিক্লারেশন একটা উদাহরণ দাও, কি দিবে, কনস্ট স্টুডেন্ট নেম অ্যাজ স্ট্রিং ইকুয়াল টু একটা নাম দিতে পারো, ঠিক আছে, বুঝতে পেরেছো? ভেরিয়েবল তো মানে হয়ে গেল, কনস্ট্যান্টও হয়ে গেল। এবার দেখে নিই আমরা হচ্ছে কি দেখে নেবো, হ্যাঁ ইনপুট আউটপুট অপারেশন। এটা একটা ভালো জিনিস দেখে নাও। অন্যান্য সফটওয়্যারের মতো ভিজুয়াল বেসিকও ইনপুট হলো কিবোর্ড বা অন্যান্য ইনপুট ডিভাইসের মাধ্যমে পাঠানো ডেটা প্রোগ্রামে কিভাবে গৃহীত হবে, এবং আউটপুট হলো প্রোগ্রাম প্রসেসিং বা বিশ্লেষণের পর সেটি প্রিন্টার বা অন্য আউটপুট হিসাবে কীভাবে প্রেরিত হবে। মানে ইনপুট আউটপুট অপারেশন ওটা হচ্ছে আমি যে ভিজুয়াল বেসিকটা প্রোগ্রামটা করব, সেখানে ইনপুটটা কী করে আসবে, ইনপুটটা যখন রান করাবো ইনপুটটা প্রসেস হয়ে আউটপুটটা কীভাবে আসবে, এটা হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন, ঠিক আছে। এবার দেখো ভিজুয়াল বেসিকে এই ইনপুট আউটপুট কতগুলি স্ট্রিমের উপর নির্ভর করে, বোঝো ব্যাপারটা। এই যে ইনপুট কী হবে আউটপুট কী হবে কাজটা কী করে সম্পন্ন হবে, এটা একটা নির্ভর করবে কার উপর, স্ট্রিমের উপর নির্ভর করে। স্ট্রিম কি, স্ট্রিমগুলি আবার কতগুলো অবজেক্টের উপর নির্ভরশীল। তাহলে ইনপুট আউটপুট নির্ভর করছে স্ট্রিমের উপর, স্ট্রিম নির্ভর করছে কতগুলি অবজেক্টের উপর। স্ট্রিম প্রোগ্রাম বা অবজেক্টকে আরও সহজতর করে তুলতে সাহায্য করে। এই স্ট্রিমকে আবার 5 ভাগে ভাগ করা যায়, কি কি, মেমোরি স্ট্রিম, স্ট্রিম রিডার স্ট্রিম, ফাইল স্ট্রিম, এক্সএমএল টেক্সট রিডার স্ট্রিম, ফাইল অ্যান্ড ডিরেক্টরিজ। এই হলো 5 ধরনের স্ট্রিম। তাও এখান থেকে আমি কোশ্চেন লিখেছিলাম কি লিখেছিলাম, ভিভিজি স্ট্রিম কি, ভিজুয়াল বেসিকে এই ইনপুট আউটপুট কতগুলি স্ট্রিমের উপর নির্ভর করে, এটা হচ্ছে স্ট্রিমগুলি আবার কতগুলি অবজেক্টের উপর নির্ভর করে। এখান থেকে শর্ট টাইপ প্রশ্ন আসতে পারে, স্ট্রিম কার উপর নির্ভর করে, স্ট্রিম ব্যবহারের সুবিধা কি, স্ট্রিম আরও প্রোগ্রামকে সহজ করে তোলে। স্ট্রিমগুলি কত প্রকার ভিভিতে, 5 প্রকার স্ট্রিম আছে, কি কি, মেমোরি স্ট্রিম, স্ট্রিম রিডার স্ট্রিম, ফাইল স্ট্রিম, এক্সএমএল টেক্সট রিডার স্ট্রিম, তারপরে কি আছে, ফাইল অ্যান্ড ডিরেক্টরি স্ট্রিম। বুঝতে পেরেছো, এই হলো ভিজুয়াল বেসিকের স্ট্রিম। এবার আমরা দেখে নেবো এখান থেকে ভিভিতে কন্ট্রোল স্টেটমেন্ট ব্যাপারটা কি। তো কন্ট্রোল স্টেটমেন্ট ব্যাপারটা হচ্ছে ভিজুয়াল বেসিকে প্রোগ্রামের 3টা কন্ট্রোল ফ্লো সরবরাহ করে, কি কি, ইফ দেন এলস আর সুইচ স্টেটমেন্ট বা সিলেক্ট কেস। এই 3টা হচ্ছে ভিজুয়াল বেসিকের কন্ট্রোল স্টেটমেন্ট। এখান থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে, ভিভিতে ব্যবহৃত কন্ট্রোল স্টেটমেন্টগুলির নাম লেখো। উত্তর কি হবে, ইফ দেন এলস, সুইচ স্টেটমেন্ট বা সিলেক্ট কেস স্টেটমেন্ট। এখন আমাদের জানতে হবে এই কাজগুলো কি, ইফ দেন কি, ইফ দেন এলস কি, সুইচ স্টেটমেন্ট ব্যাপারটা কি, দেখে নাও। আচ্ছা, ইফ দেন কি, মনে করো একটা সহজ প্রশ্ন কাজ বলছি। আমি বললাম যারা আজকে আমার ক্লাসে ভালো নাম্বার পাবে তারাই আজকে ঘুরতে যাবে। তাহলে কী হবে, যদি তোমরা নাম্বার ভালো পাও তবে ঘুরতে যাবে। এটা হচ্ছে ইফ, মানে যদি কি হবে দেন, তাহলে কাজটা কি হবে, ইফ দেন। কি বলছে, কোনো সত্যের বা কন্ডিশনের মান যাচাই করে সিদ্ধান্ত নিতে ইফ দেন স্ট্রাকচার ব্যবহার করা হয়। বুঝতে পেরেছ, যদি সত্যটি ঠিক বা ট্রু হয় তাহলে সত্যের মান 1 হবে, ট্রু হলে 1, আর যদি ফলস হয় তবে কিন্তু 0 হবে। এখানে ট্রুকে বোঝানো হচ্ছে 1 দিয়ে, ফলসকে বোঝানো হচ্ছে 0 দিয়ে। তাহলে ইফ দেনের কাজ। এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, ইফ দেন স্টেটমেন্টে
স্টেটমেন্টটি সিনট্যাক্স এবং কাজ লেখো। সিনট্যাক্সটা আমি পরে বলছি। কাজটা যেন কোনো একটি সত্যের কন্ডিশনের মান যাচাই করে সিদ্ধান্ত নিতে ইফ দেন স্ট্রাকচার ব্যবহার করা হয়। সিনট্যাক্সটা কি দেখো, বইয়ে দেওয়া আছে সিনট্যাক্সটা। ইফ কন্ডিশন, যদি মার্কসটা এত বেশি হয় তবে তোমরা ঘুরতে যাবে, যদি তুমি 30-এর বেশি পাও তবে তোমরা পাস করেছো। তাহলে ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট, বুঝতে পেরেছো? ইফ দেনের স্টেটমেন্টটা হলো, এবং ইফ দেনের কাজটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখে নেব ইফ দেন এলস। যদি তোমরা এত বেশি পাও ঘুরতে যাবে, অথবা যদি এত বেশি পাও তোমরা বসে থাকবে। এটা হলো ইফ দেন এলস এর কাজ। ইফ হলে কি হবে, অথবা না হলে কি হবে, এটা হলো ইফ দেন এলস এর কাজ। কি বলছে, ইফ দেন, ইফ স্টেটমেন্ট এ বর্ধিত রূপ, মানে ইফ দেনটা কি, নেক্সট স্টেজটা হলো ইফ দেন এলস। এই স্ট্রাকচারে সত্য বা কন্ডিশন সঠিক হলে একটা স্টেটমেন্ট ব্লক কার্যকর হয়, আবার সত্য মিথ্যা হলে আরেকটা স্টেটমেন্ট কার্যকর হয়। যেমন ধরো কি বলেছে, ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট 1টা কাজ করবে, এলস ইফ কন্ডিশন স্টেটমেন্ট 2টা কাজ করবে। তাহলে ইফ দেন এলস। তাহলে এখান থেকে আমি কি লিখিয়েছিলাম, ইফ দেন এলস স্টেটমেন্টটি সিনট্যাক্স লেখো আর কাজ লেখো। এই স্ট্রাকচারে সত্য কন্ডিশন সঠিক ট্রু হলে তার একটা স্টেটমেন্ট ব্লক কার্যকর হবে, আবার মিথ্যা হলে আরেকটা স্টেটমেন্ট ব্লক কার্যকর হবে। এটা হলো ইফ দেন এলস এর একটা সিনট্যাক্স। বুঝতে পেরেছো? এবার দেখে নেবো আজকে ক্লাসের লাস্ট পার্টে আমরা চলে এসেছি, সিলেক্ট বা সুইচ স্টেটমেন্ট। দেখো এখানে আমি কি লিখেছিলাম, সুইচ স্টেটমেন্টের কাজ কি। সুইচের কাজটি মনে করো আমাদের যে লাইটের সুইচ বোর্ড থাকে, তোমরা হয়তো ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ, এদিকে একটা সুইচ বোর্ড আছে, এখানে বিভিন্ন ধরনের সুইচগুলো আছে। এই সুইচটা টিপলে কম্পিউটার অন হবে, এই সুইচ টিপলে ফ্যান জ্বলবে, এই সুইচ টিপলে লাইট জ্বলবে। এটা হলো সুইচের মতো কাজ। তোমরা যদি কোনো একটা প্রোগ্রাম তোমরা করো যে প্রেস এনি নাম্বার 1 থেকে 5, 1 টিপলে তোমাকে দেখাবে ইউ আর ভেরি গুড, 2 টিপলে ইউ আর বেস্ট, 3 টিপলে ইউ আর ভেরি বেস্ট, এইভাবে দেখাবে। এটা তখন আমি সুইচ দিয়ে কাজ করব। স্টেটমেন্ট, এই সুইচ স্টেটমেন্টের সাহায্যে কোনো ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মানটিকে প্রোগ্রামের মাধ্যমে একাধিক কেস ভ্যালুর মানের সঙ্গে যাচাই করা যায়। তুমি যে মানটা দেবে এর সঙ্গে প্রোগ্রাম ম্যাচ করবে। যদি এই সুইচটা অন করো এই কাজটা হবে, যদি এই সুইচটা অন করো এই কাজটা হবে। তাহলে তুমি যা ইনপুট দেবে তার সাথে প্রোগ্রামের মানটাকে যাচাই করবে। বুঝতে পারলে? এবার যেন সিলেক্ট কেসটা কি, সিলেক্ট কেস স্ট্রাকচার ইফ দেন এলস স্ট্রাকচারের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। ইফ দেন স্ট্রাকচারের পরিবর্তে আমরা কোনটা ইউজ করতে পারি, সিলেক্ট স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তাহলে বুঝতে পারে এই হলো আমাদের সুইচ স্টেটমেন্ট আর সিলেক্ট স্টেটমেন্ট। বুকেও তাই আছে। এর একটা এক্সাম্পল দেখে নাও, কেস এক্সপ্রেশন লিস্ট 1 হলে স্টেটমেন্টটা হবে লিস্ট কেস 1 হবে, 2 হলে স্টেটমেন্ট 2টা হবে, 3 হলে স্টেটমেন্ট 3টা হবে। এটা কিন্তু আমাদের সিলেক্ট কেসের স্টেটমেন্ট। তোমাকে সিলেক্ট করতে বলেছে যার মাধ্যমে তুমি কাজটা করবে। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, সিলেক্ট কেস স্কোর 10। এবার এটা হচ্ছে একটা স্কোর দেওয়া আছে 10-এর মধ্যে, তোমাকে স্কোর করতে হবে। তুমি এটা প্রেস করলে 9,10, যদি তুমি 9 বা 10 দাও তবে তোমার আউটপুট কি দেখাবে, মেসেজ বলতে দেখাবে এ গ্রেড। বা তুমি যদি 8 বা 7 দাও কি দেখাবে, বি গ্রেড। তুমি যদি 6 দাও সি দেখাবে, আর না হলে 6-এর কম যতই দেবে সব ডি দেখাবে। বুঝেছেন? আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তো আজকে ক্লাস আমরা কি পড়লাম, আজকে ক্লাসে আমরা পড়লাম হচ্ছে, একবার রিক্যাপ করে নিই। আজকে আমরা পড়লাম হচ্ছে ভিজুয়াল বেসিকে কোন কোন ডেটা টাইপ ইউজ করতে হয়, ডেটা টাইপ জিনিসটা কি, কোন ডেটা টাইপের জন্য কত কোটি মেমোরির জায়গার প্রয়োজন, ডেটা টাইপগুলোর কাজ কি। তারপরে আমরা দেখলাম হচ্ছে কি দেখলাম, ভেরিয়েবল কি, ভেরিয়েবল কি করে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়মটা কি, কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট কি করে ডিক্লেয়ার করতে হয়, একটা কনস্ট্যান্টের উদাহরণ দাও। তারপর দেখলাম স্ট্রিম কি, স্ট্রিম কি করে কাজ করছে, তো স্ট্রিম কত প্রকারের হয়। তারপর লাস্ট দেখলাম বিভিন্ন কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ দেন এলস, সুইচ স্টেটমেন্ট। তো স্টুডেন্ট, ক্লাসটা কেমন লাগবে তোমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, একটা লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই দেখতে থাকো ঘোষ কম্পিউটার একাডেমি। আমাদের নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে। তোমাদের শুভকামনা জানাচ্ছি। চলো বাই।